যে সরকারি চাকরিতে জয়েন করার পর কর্পোরেট পলিটিক্সের শিকার হয়ে কিভাবে আপনি চাকরিটা ছেড়ে দিলেন? আমার বিয়ে হয়েছে, আমার ওয়াইফকে জানালাম যে এরকম টাকা পয়সা না দিলে চাকরি পার্মানেন্ট হবে না। তার গয়না বিক্রি করে আমি ওই টাকা দিয়েছিলাম। আমি যেদিন জয়েন করি ওদিন চেয়ারম্যান স্যার আমাকে একটা কথা বলেছিলেন। উনি বললেন যে দেখো, তোমার এই পজিশনের জন্য আমার কাছে 8 লাখ টাকা পর্যন্ত অফার ছিল। তুমি যেহেতু 1 টাকা না দিয়ে চাকরিটা পেয়েছো, তুমি প্রমিস করো তুমি 1 টাকাও করাপশন করবা না। কিছুদিন পরে শুনলাম যে ওনার নাকি বাড়িতে একটা বিধবা মেয়ে আছে, আমি নাকি সেই মেয়ের কারণে ওই বাড়িতে গিয়েছিলাম। আমাদেরকে বলা হলো যে ডিজাইনটা করবেন, রড প্রচুর দেখাবে, বাট যখন কনস্ট্রাকশন হবে তখন রড অর্ধেক দিবে। হ্যাঁ, কাজ না করে যে বিল দেওয়া যায় এটা তো আমি বুঝি না। লাইফে আপনি অনেক কিছু শিখেছেন, কিন্তু আপনি আপনার সব কিছু শিক্ষা আরেকজনকে শিখাইতে যাবেন না। সিরিয়াসলি? সালাম আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। আপনাকে এতদিন স্ক্রিনে দেখতাম, আচ্ছা সামনাসামনি দেখে খুব ভালো লাগছে। ভাই, আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দেন। আসলে দেবার মতো বড় কোনো পরিচয় নেই, তবু বলতে হয় যে বাই এডুকেশন আই এম অ্যান ইঞ্জিনিয়ার, বাই প্রফেশন আই এম আ সেলসম্যান, অ্যান্ড বাই প্যাশন আই এম আ স্টোরি টেলার। আমি আসলে আমার নিজের জীবনের শেখা গল্পগুলো আমার পরের প্রজন্মের জন্য রেখে যেতে চাই, এটাই আমার পরিচয়। আপনি সরকারি একটা চাকরি ছেড়ে দিয়েছেন কর্পোরেট পলিটিক্সের জন্য, এবং এরপর প্রাইভেট কোম্পানিতে আপনি জয়েন করেন এবং সেখানে আপনি সেম এক্সপেরিয়েন্স পান অনেকটা। একটু বলেন যে সরকারি চাকরিতে জয়েন করার পর কর্পোরেট পলিটিক্সের শিকার হয়ে কিভাবে আপনি চাকরিটা ছেড়ে দিলেন? শিকার হয়ে ছেড়েছি কিভাবে সেটা বলার আগে কিভাবে চাকরিতে পেলাম সেটা একটু বলা উচিত, কারণ যারা দর্শক তাদের এটা আগে বুঝতে হবে যে সরকারি চাকরি পেয়ে মানুষ যে ছেড়ে দিল, পেলো কিভাবে। ওটা খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, যেটা ঢাকায় যেটা রাজুক, ওটা খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। তো আমি তো খুলনার মানুষ, কিন্তু আমি পড়াশোনা করেছি ঢাকায়। মানে এইচএসসির পর থেকে আমি ঢাকায়, বুয়েট থেকে পাশ করার আগেই আমি চাকরি খোঁজা শুরু করেছিলাম। এটা আমার ওয়াইফের কারণে, বিয়ের চাকরিটা পেয়েছি সংসার চালানোর জন্য। আচ্ছা, মানে তখন চাকরি খুঁজছিলেন? যখন আমি বুয়েটে পড়ছিলাম তখন আমার এনগেজমেন্ট হয়ে যায়। ওকে। তো আমার ওয়াইফ তখন মেডিকেলে পড়ছে, রাজশাহী মেডিকেলে। তো তার থেকে একটা চাপ ছিল যে আমাকে দ্রুত চাকরি পেতে হবে, চাকরি পেয়ে বিয়ে করতে হবে, সংসার শুরু করতে হবে। তো আমি যেটা করলাম, আমি পাশ করার অনেক আগে থেকে চাকরি খোঁজা শুরু করলাম। তো খুঁজতেই তখন তো বিডি জবস বা এরকম অনলাইন ছিল না, আমি 2004 সালের গল্প বলছি। তো 2004 সালে তখন আমাদের বুয়েটের হলের পেপার রুম, নিউজ পেপার যেখানে আসে, ওখানে কমন রুম, ওখানে নিউজ পেপারে দেখলাম যে খুলনায় চাকরির একটা বিজ্ঞাপন আছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। তো সেখানে আবেদন করলাম। এই গল্পটা অন্য জায়গায় অনেক বিস্তারিত বলেছি। তো আবেদন করার পরে চিঠি আসলো, রিটেন দিলাম, রিটেনে টিকলাম, ভাইভা দিলাম, এবং পরে জেনেছি যে আমি রিটেন ভাইভা দুটোতে ফার্স্ট হয়েছিলাম। তো মানুষ যেমন সরকারি চাকরি পাওয়ার জন্য মামা চাচা খালু ধরে বা টাকা পয়সা অফার করতে হয়, আমাকে কিছুই করতে হয়। তো চাকরিটা কিন্তু ফ্রি পেলাম। হয়তো ফ্রি পেলাম বলে মূল্যটা বুঝিনি, সেটাও হতে পারে। আর একটা হচ্ছে যে চাকরিটা করতে করতে আমি এক ধরনের পলিটিক্সের শিকার হলাম। সেটা কিরকম, ওখানে দুটো গ্রুপ ছিল, ওখানকার চিফ ইঞ্জিনিয়ারের একটা শিবির আর ওখানকার ফাইন্যান্সের হেড যিনি, ওনার একটা শিবির। ফাইন্যান্সের লোকজনের সাথে আমার একটা ইন্টিমেসি বেশি হয়ে গেল, কারণ একসাথে আমরা 3-4 জন জয়েন করেছি, ওদের সাথে আমি ইন্টিমেট। এটা আবার ইঞ্জিনিয়ারিং ঘরানার লোকজন পছন্দ করছিল না, যে তুমি ইঞ্জিনিয়ার হয়ে ওদের সাথে ইন্টিমেট কেন। আবার ওরাও আমি ইঞ্জিনিয়ার সেটা মাথায় রেখে আমার সাথে ইন্টিমেট হতো। হ্যাঁ, তো আমি আসলে এদেরও না ওদেরও না একটা অবস্থা। এটা একটা এক ধরনের পলিটিক্স। এর থেকে আরো খারাপ পলিটিক্স হলো যে যখন আমাকে ভিক্টিমাইজ করা হলো, মানে আমাকে ব্যবহার করা হলো। কিভাবে? চিফ ইঞ্জিনিয়ারকে কালার করার জন্য বা চিফ ইঞ্জিনিয়ারকে যেন চাকরিচ্যুত করা যায়, কয়েকজন মিলে একটা কনস্পিরেসি করলো। তিনি চাকরিতে যখন জয়েন করেছেন তখন ওনার সার্টিফিকেটটা ভুয়া ছিল। এইটা প্রমাণ করার জন্য এক দল উঠে পড়া লাগলো। মানে অ্যাকচুয়ালি ভুয়া ছিল? ওইটা আমি আজও জানি না, কিন্তু তারা বলছে যে এটা আমরা প্রমাণ করতে পারবো। এটা প্রমাণ করতে হলে কিছু খরচ আছে, এবং আমাকে বলা হলো যে তোমাকে আমাদের সঙ্গে থাকতে হবে। হ্যাঁ, এটা চাঁদা তুলে তারা বোর্ডে খরচাপাতি করে চেষ্টা করলো বোঝানোর যে এই তার ডেট অফ বার্থটা ফেক। মানে এটা ফাইন্যান্সের যে গ্রুপের কথা বলতেছেন, হ্যাঁ, ওই গ্রুপটা কিন্তু এই পলিটিক্সটা করছিল। ওই পলিটিক্সের মধ্যে আমাকে ইনভলভ করে ফেলা হলো। ওইটা আবার আমার বস যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, উনি আবার জেনে ফেললেন যে আমি এদের সাথে মাঝে মাঝে মিট করি সন্ধ্যাবেলায়। হ্যাঁ, কখনো তাদের কারো বাসায় যাচ্ছি, কখনো তারা আমার বাসায়, আউট অফ দ্য অফিস। হ্যাঁ, এই যে অফিসের বাইরে কিন্তু একটা চক্রান্ত চলছিল, এবং সেটাতে আমি মনের অজান্তেই আমি কিন্তু ঢুকে গেলাম। এটা একটা প্রবলেম। তখন তো বয়সও কম ছিল, বয়স খুবই কম, সদ্য পাস করেছি। এটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে কন্ট্রাক্টররা দেখা যায় যে অনেক রকমের অন্যায় করে। কিরকম? কাজ না করে বিল চায়, এটা দিতে হবে। এটা আমি দিতে রাজি না, কারণ আমি তো ফ্রেশ ইঞ্জিনিয়ার, আমার মধ্যে তো করাপশন ঢোকে নাই। হ্যাঁ, কাজ না করে যে বিল দেওয়া যায় এটা তো আমি বুঝি না। তো কন্ট্রাক্টরদের অপ্রিয় হয়ে গেলাম, মানে আমি আসলে অনেক মানুষের অপ্রিয় হয়ে গিয়েছিলাম। তো সেটার কারণে একটা মানে মানসিক চাপ ছিল। আর সব থেকে বড় কথা, সরকারি জায়গায় কাজ করতে গেলে ছোট বড় বিভিন্ন রকম করাপশনের সাথে কম্প্রোমাইজ করতে হয়, ওটাও আমি পারছিলাম না। তো বয়স যখন 2 বছর, মানে চাকরির বয়স যখন 2 বছর, তখন আমি দুম করেই বলা যায় যে আমি ঠিক করলাম যে আমি চাকরিটা করব না। আমার ওয়াইফের দিক থেকে একটা প্রেশার ছিল
বলছিল যে তুমি একটু ঢাকায় চাকরি খোঁজো। হুম হুম তখন আবার আমাকে গ্রামীণ ফোনে আমার বন্ধুরা জব পেয়েছে। হ্যাঁ, আমি 2006 সালের কথা বলছি। তখন আমার বন্ধুরা গ্রামীণ ফোনে কাজ করছে, খুব চাকচিক্যময় জীবন। তারা মাইক্রোবাস একজন এক একটা মাইক্রোবাস নিয়ে সারা বাংলাদেশ সফর করে, কারণ তখন খুব রোল আউট চলছিল, সারা বাংলাদেশে টাওয়ার বসানোর প্রজেক্ট চলছিল। দুটো জিনিস আমাকে এফেক্ট করলো। একটা হচ্ছে এই কেডিএতে পলিটিক্স, নোংরা পলিটিক্স। কোন লেভেলের নোংরা একটা উদাহরণ দেই। আমি হয়তো আমার একজন কলিগের বাড়িতে গিয়েছি, আমি আসলে ওই কলিগের বাড়িতে যেতেও চাইনি, ওই কলিগের বাড়ির সামনে একটা জানাজায় আমি অংশ নিয়েছি। তখন ওই ভদ্রলোককে বলেছি আমি কি এক গ্লাস পানি খেতে পারি? উনি বললেন স্যার বাসায় আসেন। আমার অনেক জুনিয়র মানে সাবঅর্ডিনেট, স্যার বাসায় আসেন, পানি খাওয়াচ্ছি। বাসায় গেলাম, ড্রয়িং রুমে বসলাম, এক গ্লাস পানি আসলো, একটা ডিম পোচ আসলো, আর কিন্তু কেউ আসে নাই, মানুষ আসে নাই, উনি এনে দিল। কিছুদিন পরে শুনলাম যে ওনার নাকি বাড়িতে একটা বিধবা মেয়ে আছে, আমি নাকি সেই মেয়ের কারণে ওই বাড়িতে গিয়েছিলাম। তো এইভাবে গল্প ছড়ায়। হ্যাঁ, আমি এগুলো নিতে পারছিলাম না। তো এই যে মানে ছোট ছোট জিনিস আমাকে এফেক্ট করছিল। দেখেন কতগুলো মানে পৃথিবীতে যে কোনো ঘটনা ঘটার পিছনে অনেকগুলো কারণ থাকতে হয়, একটা কারণে একটা ঘটনা ঘটে না। আমি যখন একদিকে দেখছি যে আমার এখানে কাজের পরিবেশ ভালো না, মানে করাপশন আছে, আমার এখানে আমার বিরুদ্ধে মানুষ রুমার ছড়ায়, আবার আমাকে আমার বসের বিরুদ্ধে চক্রান্তে জড়িয়ে ফেলা হচ্ছে, এই এতগুলো জিনিস যখন আমাকে আক্রান্ত করলো, তখন আমি ঠিক করলাম যে আমি এখানে চাকরি করবো না। তখন আমি গ্রামীণ ফোনে চাকরি খোঁজা শুরু করলাম এবং আমি আইবি এর অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে থাকলাম। এবং একই সময়ে একদিনের ব্যবধানে প্রথমে আমি আইবি এর রেজাল্ট পেলাম যে আমি আইবি তে সিলেক্টেড। তারপরের দিন আমি ফোন পেলাম গ্রামীণ ফোন থেকে যে আমি গ্রামীণ ফোনে সিলেক্টেড। তখন আমি ডিসাইড করলাম কি যে আইবি তে আমি পরবর্তীতে পড়তে পারবো, এটা তো রেগুলার এমবিএ, আমি এখন চাকরি আর আইবি একসাথে কন্টিনিউ করতে পারবো না। সো আমি আইবি এটাকে ছেড়ে দিলাম, আমি গ্রামীণ ফোনে গিয়ে জয়েন করলাম। তো এই হচ্ছে গ্রামীণ ফোনে যাওয়ার গল্প, বা আপনি মানে কেডিএতে কি ধরনের নোংরামিতে আমি পড়েছিলাম এবং সেখান থেকে আমি বেরোতে চাইলাম। আমি একটু কেরিয়ার আরেকটা গল্প বলি, এটাও ইম্পর্টেন্ট। আমার তখন বিয়ে হয়েছে, আমি বিয়ের ছুটিতে আছি। ছুটি থেকে ফিরে গিয়ে আমি একটা শোকজ লেটার খেলাম। কেন? আচ্ছা কেন? কারণ আমি যখন ছুটিতে ছিলাম ওই সময় খুলনার যে একটা মার্কেট আছে, নাম প্রান্তিক মার্কেট, নিউ মার্কেটের পেছনে একটা কাঁচা বাজারের মতো, ওইটার ছাদের একটা বিটুমিনের একটা লেয়ার দেওয়ার প্রজেক্ট ছিল, এটা আমার প্রজেক্ট ছিল। তো আমার অবর্তমানে কেউ একজন এটা সুপারভাইজ করেছে, তখন এই বিটুমিন ঠিকমতো দেওয়া হয়নি, পরবর্তীতে বিটুমিনের লেয়ার উঠে যাচ্ছে। তো এইটা একটা কমপ্লেন আসলো আমার নামে যে উনি কাজে ঠিকমতো তদারকি করেননি বলে কাজের মান খারাপ হয়েছে। তখন চেয়ারম্যান স্যার আমার নামে একটা শোকজ লেটার ইস্যু করে দিল। এটাও আমাকে ধাক্কা দিয়েছে। এটা কি ওই যে যিনি আপনার প্রক্সিতে হেল্প করছিলেন আপনাকে আর কি, এটা কি ইচ্ছাকৃত ছিল? এটা আমি আসলে পার্টের অংশ ছিল কিনা? এটা হচ্ছে মূলত ঠিকাদারের আমার উপর রাখছিল। ওই যে বললাম যে এরা কাজ না করে বিল চায়। ও আচ্ছা, আপনি বিল নিয়ে তো একটা দ্বিমত পোষণ করেছিলেন। they don't like me because আমি মানে তারা চায় কাজ না করে বিল, আমি বলি কাজ পুরা করবেন, মাপ ঝোঁক নিব। হ্যাঁ, আর আমি তখন একদম জিওমেট্রি অনুযায়ী সবকিছু নিতাম। হ্যাঁ, তো they didn't like me। হ্যাঁ, বিভিন্ন কারণে আমাকে ঠিকাদাররা একটু মানে অপছন্দ করতো, আমি খুব কোয়ালিটি কনসাস ছিলাম। তো একটা সুযোগ পেলো যে এই সুযোগে একটা বাড়ি মারা যায়। তো এই ছোট ছোট বাড়ি খেয়ে না আমি একটু ভেঙে পড়লাম। এখন এত বছর পরে মনে হয় কি যে ওই বাড়িগুলো পার্ট অফ লাইফ, এটাতে ভেঙে পড়ারও কিছু নাই, এটাতে চাকরি ছাড়ারও কিছু নাই। বাট তখন আমার বয়স কম ছিল, আমি এই বাড়িগুলো হজম করতে পারিনি। সো দ্যাট ইজ হাউ মানে কেডি এর চাকরিটা আমি আসলে কন্টিনিউ করতে পারিনি। যখন এই জিনিসগুলো আপনি ফেস করছিলেন তখন আপনাকে কি ডিরেক্টলি আপনাকে অ্যাপ্রোচ করা হচ্ছিল যে তুমি আমাদের সাথে আসো, এই জিনিসগুলো পার্টিসিপেট করো, নাকি ইনডিরেক্টলি বোঝানো হচ্ছিল? আর মেকানিজমটা আসলে কিভাবে হয় এখানে? হ্যাঁ, এটা এমন ভাবে করা হয় যে তুমি যদি আমাদের সঙ্গে না থাকো তাহলে তোমার চাকরি থাকবে না। ঠিক আছে, এটা কি ডাইরেক্ট তো বলা হয়? এটা এভাবে বলা হয় যে দেখো এখানে আরো মিনিস্ট্রি থেকেও কিছু লোকের হাত আছে, তো তাদের সাথে যদি আমরা এলাই না হই তাহলে তো তোমার চাকরিটাই থাকবে না। ওকে, হ্যাঁ, ইভেন তোমার চাকরি পার্মানেন্ট হবে না। এই বলতে বলতে মনে পড়লো, চাকরি তো নর্মালি মানুষ কি হয় 6 মাসের প্রবেশনারি পিরিয়ডে পড়ে, তার পারফরমেন্স ভালো হলে অটোমেটিক্যালি সে পার্মানেন্ট হয়, এটাই রুলস। বাট এখানে আমাকে বলা হলো যে পার্মানেন্ট করার জন্য মন্ত্রণালয়ে কিছু খরচ আছে, একটা অ্যামাউন্ট লাগবে। আমি তখন নতুন চাকরি করি, আমার বেতন 5,000 সামথিং, 4300 টাকার স্কেল, আমি কোথা থেকে টাকা দিব? আমার বিয়ে হয়েছে, আমার ওয়াইফকে জানালাম যে এরকম টাকা পয়সা না দিলে চাকরি পার্মানেন্ট হবে না। তো তার গয়না বিক্রি করে আমি ওই টাকা দিয়েছিলাম। চাকরি পার্মানেন্ট করতে যে খরচা আছে সোফার মিনিস্ট্রিতে বা কোথাও দিতে হয়, এটা কিন্তু আমার কাছ থেকে আমারই কলিগরা তুলে নিয়ে গেল। এটা আদৌ মিনিস্ট্রিতে গিয়েছিল কিনা আমি সেটাও জানি না, অথবা এটা রিকোয়ারমেন্ট তো থাকা ডেফিনেটলি কথা না, এমনও হতে পারে যে আমাকে বোকা বানিয়ে আমার কাছ থেকে নিয়ে গেল, এটাও হতে পারে। আমি আসলে জানি না, কারণ আমি তো অল্প কিছুদিন ছিলাম। আমি পরিবেশটা বুঝতে বুঝতেই আমার মনে হলো যে ইটস নট মাই
স্পেস। মেন কথা হচ্ছে মানে বুয়েট থেকে পাশ করার পর মানুষ তো একটা ফ্রেশ চিন্তা নিয়ে জব মার্কেটে যায়, এই জিনিসগুলো আপনি আসলে ডিল করতে পারছিলেন এবং প্রসেস করতে পারছিলেন ওই সময়টাতে। হ্যাঁ, এবং আরো একটা জিনিস বলি, এটা মানে ইম্পর্টেন্ট। আমি যেদিন জয়েন করি ওদিন চেয়ারম্যান স্যার আমাকে একটা কথা বলেছিলেন, উনি ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল হাসান স্যার। উনি বললেন যে দেখো তোমার এই পজিশনের জন্য আমার কাছে 8 লাখ টাকা পর্যন্ত অফার ছিল, এবং সেটা মিনিস্ট্রি থেকে অফারটা আসছে। আমি চাচ্ছি এই কেডিএতে ফ্রেশ কিছু ব্লাড আসুক। তুমি যেহেতু 1 টাকা না দিয়ে চাকরিটা পেয়েছো, তুমি প্রমিস করো তুমি 1 টাকাও করাপশন করবা না। ডে ওয়ানে উনি এই কথাটা আমাকে বললেন, তো ওইটা তো আমি মাথায় রেখেছিলাম, যে কারণে আমি করাপশনের সাথে কম্প্রোমাইজ করি নাই, আমাদের সিস্টেম, যে কারণে আমি ভিক্টিমাইজড। আমাদের সিস্টেম আসলে অনেক অনেস্ট মানুষ আছে, কারণ ওনার কাছে অফার আসার পরেও কিন্তু উনি ফেরত দিয়ে একজন ফ্রেশ গ্র্যাজুয়েটকে নিলেন। বাট উনিও স্ট্রাগল করছেন সিস্টেমের এগেইনস্টে যে কতটুকু অনেস্ট থাকা। উনি তো আর্মি থেকে ডেপুটেশনে গিয়েছেন, ওনার মিশন ছিল যে আমি কেডিএতে করাপশন হতে দিব না, কিন্তু উনি মানে চেষ্টা করেছেন ওনার মতো। যা হোক, মানে ওইটাও একটা কারণ ছিল যে আমি কখনো মানে কম্প্রোমাইজ করতে চাই নাই। কিন্তু আমাকে তখন ভয় দেখানো হলো যে তুমি যদি এই টাকা না দাও তোমার তো চাকরিই থাকবে না, মিনিস্ট্রি থেকে এমন কিছু আসবে যে তুমি চাকরিটা কন্টিনিউ করতে পারবে না। সো দিস ইজ হাউ আমি মানে ভিক্টিমাইজড হলাম। মানে প্রথমে লোভ দেখানো হলো, কাজ করলো না, তারপরে ভয় দেখানো হলো। রাইট। এভাবে অনেক মানুষ কিন্তু করাপশনে ঢুকে যায় ভয়, সবাই যে টাকার লোভে করাপশন করে তা কিন্তু না। এবার আরেকটা গল্প বলি, ধরেন একটা কংক্রিটের রাস্তা হবে, তো কংক্রিটের রাস্তার ভিতরে কি থাকে, ঢালার ভিতরে রডও থাকে। 6 ইঞ্চি স্পেসিং এ রড দিতে হয় বা 4 ইঞ্চি স্পেসিং এ রড দিতে হয়। আমাদেরকে বলা হলো যে ডিজাইনটা করবেন, রড প্রচুর দেখাবেন, এস্টিমেটে আপনি প্রচুর রড দেখাবেন, বাট যখন কনস্ট্রাকশন হবে তখন রড অর্ধেক দিবেন। এই যে রডের টাকাটা বেঁচে গেল, কন্ট্রাক্টরকে বলবেন এই টাকাটা আমাদের মধ্যে ভাগ করে নিতে হবে। সো এই যে মানে আমি এগুলোর সঙ্গে কোপ আপ করতে পারছিলাম না, তো যে কারণে আমি ভাবলাম যে আমি বরং অন্য কোথাও চলে যাই। সো গ্রামীণ ফোনে গিয়ে আমি হাফ ছেড়ে বাঁচলাম যে এখানে অনেস্টলি লাইফ লিড করা যায়। এটা নতুন চ্যাপ্টার শুরু হলো, এই টাইপের একটা ফিলিংস। ওকে, গ্রেট। তারপর গ্রামীণ ফোনে আমি পলিটিক্সের শিকার হয়েছি সেটা বলবো না। গ্রামীণ ফোনে যেটা হয়েছে, ওখানে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের পজিশনটা ছিল কন্ট্রাকচুয়াল, মানে সাইট কনস্ট্রাকশন চলছে, বাংলাদেশ ব্যাপী নেটওয়ার্ক এক্সপ্যানশন চলছে, দেশের প্রত্যন্ত অঞ্চলে টাওয়ার বসছে, শহর গ্রাম নদী, বিভিন্ন জায়গায় পাহাড়ি অঞ্চল। মানে এই গ্রামীণ ফোনে চাকরি করতে গিয়ে আমি দেশের 55টা জেলায় ভ্রমণ করেছি। মানে উত্তর দিকে আমি পঞ্চগড় পর্যন্ত গিয়েছি, তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত গিয়েছি, সেন্ট মার্টিন পর্যন্ত গিয়েছি। তো যেটা বলছিলাম যে গ্রামীণ ফোনে যেটা হলো, আপনার 2টা গ্রুপ আছে, একটা হচ্ছে পার্মানেন্ট এমপ্লয়ি, একটা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি। কন্ট্রাকচুয়াল এমপ্লয়ির হচ্ছে সেকেন্ড ক্লাস সিটিজেন, এরা অনেক সুযোগ সুবিধা পায় না। এদের বছর শেষে বেতন বাড়তেও পারে, চাকরি চলেও যেতে পারে, বেতন নাও বাড়তে পারে, একই বেতনে আরেক বছরের জন্য কন্ট্রাক্ট রিনিউ হতে পারে। এটা গেল। আরেকটা হচ্ছে কি, যে কোনো প্রোগ্রামে তাদের জন্য তেমন কিছু নেই। বা ধরেন ডে আউট প্রোগ্রাম হবে, আমাকে ওই ডে আউট প্রোগ্রামটা অর্গানাইজ করতে দেওয়া হলো, এবং ওইটা করে আমি খুব সুনাম করলাম অর্গানাইজ করে, এবং ওইটা থেকে আমার নাম হয়ে গেল প্রেজেন্টেশন ইঞ্জিনিয়ার। কেন? কারণ আমি এটা অর্গানাইজ করেছি এবং মানুষকে মানে মার্কেটিং করছিলাম যে সবাই যেন ডেয়ার প্রোগ্রামে যায়। ভেনু যমুনা রিসোর্টে ছিল, ভেনুর ছবি টবি দিয়ে ব্যানার লোগো টোগো ডিজাইন করে খুব ক্যাম্পেইন করা হলো যেন সবাই এই প্রোগ্রামটা যায়। এবং ওটা করার কারণে আমি একটা ভালো পজিশনে আসতে পেরেছিলাম। মানে আমি আগে সাইট কনস্ট্রাকশন দেখতাম, এটা করার পরে আমাকে একটা সুনাম হলো, আমি সাইট ডিজাইনে কাজ করার সুযোগ পেলাম, ঢাকা বেসড হয়ে গেলাম। তার আগে তো সারা বাংলাদেশ ট্যুর করছিলাম। আইরনিটা কোথায়, ওই প্রোগ্রামে কিন্তু আমি যেতে পারিনি, আপনাকে ইনভাইট করা হয়নি। কন্ট্রাকচুয়ালস আর নট অ্যালাউড। এটা তো একটা মানে মনে ধাক্কা লাগে, রাইট? ডেফিনেটলি। আমাদের লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স নাই, তারপরে কিছু কিছু পারফরমেন্স বোনাস থাকে, এগুলো নাই, এবং চাকরির নিশ্চয়তা নাই, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। মানে বাট আপনার দায়িত্ব সব আছে। এমনও দিন গেছে আমাকে রাত 10টা পর্যন্ত অফিসে থাকতে হয়েছে, কারণ ওই দিনের কাজ দিনে সফটওয়্যারে আপলোড করতে হয়। এখানে ম্যানিপুলেট করার সুযোগ নাই। আপনি আগামীকাল গিয়ে আজকের ডেটা আপলোড করতে পারবেন না। আপনি কয়টার সময় আপলোড করেছেন, তারিখ কি ছিল, ওটা তো রেকর্ডেড। সো আজকের ড্রয়িং আজকে চেক করে আজকেই সফটওয়্যারে আপলোড করতে হবে, কালকে হয়তো এই ড্রয়িংটা সাইটে চলে যাবে। সো এইভাবে টাইম বাউন্ড কিছু কাজ থাকে। এত বেশি রেসপন্সিবিলিটি ছিল, এবং আমি 9 জন ড্রাফটসম্যানের টিমকে লিড করতাম। তো বিইং এ লিডার অফ 9 ড্রাফটসম্যান, আই ওয়াজ এ কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি। আই ওয়াজ ফিলিং ভেরি ডাউন। এবং আমি যখন একসময় আমার বসকে বললাম যে বস, আমি তো এত দায়িত্ব পাচ্ছি, ক্ষমতাও পাচ্ছি, 8টা বা 9টা ড্রাফটসম্যানকে আমি সুপারভাইজ করি, আমার পজিশনটা পার্মানেন্ট হবে কবে? উনি বলছে আমি জানি না, মানে এটা আসলে ভেরি ডিফিকাল্ট, তোমার যদি না পোষায় তুমি অন্য কোথাও চলে যাও। তখন আমি অন্য কোথাও চাকরি খুঁজতে খুঁজতে বাংলা লিঙ্কে চলে গেলাম। আরেকটা গল্প বলি, এইটা বাংলা লিঙ্কে আসলে আমি আমার তেমন খুব বিটার এক্সপিরিয়েন্স নাই, যেটা আছে ওটা না বললেও চলে। বাট আমি এরপরে আরেকটা জায়গায় গেলাম, একটা দেশি কোম্পানি, সেখানে খুব ভালোই চলছিল। তার আগে ভাই আমি যে এই কোম্পানির আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করি আপনাকে, যে আপনি যে অর্গানাইজেশনের দায়িত্বটা পেলেন, আপনাকে কেউ না কেউ তো দিয়েছে ম্যানেজমেন্ট থেকে। গ্রামীণ ফোনের কথা বলছি। জি। তো
আপনি সাকসেসফুলি প্রোগ্রামটা অ্যারেঞ্জ করলেন, সবাইকে ইনভাইট করলেন, ইন্টারনালি কমিউনিকেট করলেন, তারপর যখন আপনাকে মানে ইনভাইট করা হলো না, আপনি যেতে পারলেন না, তারপর তার সাথে আপনার ডিলিংটা কি ছিল আসলে? উনি কি আপনাকে কিছু বলেছিল নাকি আসলে কোনো কমিউনিকেশন আর করেন নাই উনি? না, এইটা তো মানে ওয়েল আন্ডারস্টুড যে কন্ট্রাকচুয়ালরা ওখানে যেতে পারবে না। ওকে। সো এটা বার্গেন করার সুযোগ নাই। হ্যাঁ। মানে আমাকে ধরেন আমার বস একটা কাজ দিল, এটার বিনিময়ে আমি কিছু চাইতে পারি না, বরং আমি রিওয়ার্ড একটা পেলাম যে আমি তখন কনস্ট্রাকশন টিমের মেম্বার ছিলাম, আমি ঢাকা বেসড একটা জব চাচ্ছিলাম, ওইটাতে আমি এতই মানে মানুষের প্রিয় হয়ে গেলাম বা হাইলাইটেড হলাম যে না, হি হ্যাজ সাম অর্গানাইজিং পাওয়ার বা সামথিং লাইক দ্যাট। ওইটা আসলে বুয়েটে আমি যেহেতু ডিবেটিং ক্লাবে ছিলাম, আমি বুয়েটে অনেক আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, সেসা নামে একটা অ্যাসোসিয়েশন ছিল, তো ওইখানে প্রতি বছর আমরা সিভিল ডে নামে একটা কালচারাল প্রোগ্রাম স্টেজ করতাম। তো ওইটা একটা লাইক এ প্রজেক্ট। তো এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট আমি তখন শিখে ফেলেছি, ওইটা কিন্তু আমার চাকরি জীবনে কাজে লাগলো। তো এইগুলো তারা আমাকে বুয়েট থেকে জানে, ওরা তো আমার বুয়েটের সিনিয়র, তো তারা বুয়েট থেকে আমার এইসব স্কিলস জানে। এবং গ্রামীণ ফোনে এসে আমি একটা ডে আউট প্রোগ্রাম এভাবে একাত্তর করা যায় না, বাট আই ওয়াজ আ মানে পার্ট স্পেশালি ইন দি কমিউনিকেশন। তো ওইসব কারণে তারা আমাকে মানে মনে করলো যে একে সাইট ডিজাইনের দায়িত্বটা দেওয়া যায়, মানে সাইট ডিজাইনে একটা রোল একে দেওয়া যায়। তখন থেকে আমি কনস্ট্রাকশন থেকে ঢাকা বেস চাকরিটা পেলাম। ওইটা আমার জন্য একটা রিওয়ার্ড মতো ছিল, কাইন্ড অফ রিওয়ার্ডের মতো ছিল। কিন্তু কথা হচ্ছে যে স্ট্যাটাস না, আপনি সব পার্মানেন্ট এমপ্লয়ীদের সমান সমান কাজ করছেন, কিন্তু আপনার স্ট্যাটাসটা একটু সেকেন্ড ক্লাস। তো ওইটা একটা ফ্রাস্ট্রেশনের জায়গা। তো ওটাকে আমি পলিটিক্স বলবো না, বাট এখানে একটা ফ্রাস্ট্রেশন থাকে। হ্যাঁ, মানে ইল ট্রিটমেন্ট থাকে অনেক সময়। ধরেন সবার জন্য জ্যাকেট আসছে, কন্ট্রাকচুয়ালদের জন্য নাই। সবার জন্য কিছু গিফট আসছে বছরের শুরুতে, কন্ট্রাকচুয়ালদের জন্য নাই, ওদেরকে কাউন্টই ধরা হয় না। এরকম হয়েছে কখনো কখনো, ওইটা পিপল ফিল ব্যাড। তো আরেকটা গল্প যেটা বলতে যাচ্ছিলাম, এটা দেশি কোম্পানি, সেখানে আমি জয়েন করলাম এবং সেখানে আমি দীর্ঘদিন ছিলাম। একটা পর্যায়ে গিয়ে আমার আন্ডারে একজন সিনিয়র ম্যানেজারকে দেওয়া হলো, বিকজ আমি তখন ডিজিএম রোল প্লে করছি, আমার নিচে যারা সবাই ম্যানেজার র্যাঙ্কে, তো মাঝখানে একটা গ্যাপ। তো আমার প্ল্যানিং উইংকে স্ট্রং করার জন্য একজন সিনিয়র ম্যানেজারকে অন্য ডিপার্টমেন্ট থেকে আনা হলো এবং তাকে আমি কাজ শিখালাম, বিকজ সে তো আগে এই জাতীয় কাজ করেনি। এবং আমার বিজনেসটা একটু জটিল ছিল, আমি দেখতাম ডিমড এক্সপোর্ট টাইপের বিজনেস, মানে আমি বিদেশি কাস্টমারদের কাছে টাওয়ার সেল করতাম। তো ওই বিদেশি কাস্টমাররা আবার বাংলাদেশের সরকারি বিদ্যুৎ সঞ্চালন লাইনে এই টাওয়ারগুলো ইউজ করতো। তো এটা আমরা আবার ডলার পেতাম, এলসি দিয়ে বিদেশ থেকে ডলার আসতো, একটু কমপ্লেক্স টাইপের বিজনেস। হ্যাঁ, এটাকে ডিমড এক্সপোর্ট বলে, ডিউটি ড্রব্যাক পাওয়া যায়, বেশ কমপ্লেক্স আর কি। সো র মেটেরিয়াল ইম্পোর্ট করতে হয়, এখানে ফিনিশ গুডস তৈরি হলো, ওইটা আমি আবার এক্সপোর্ট করছি উইদিন দ্য কান্ট্রি। তো কমপ্লেক্স বিজনেস আমি একাই সামলাচ্ছিলাম, আমাকে সাপোর্ট দেওয়ার জন্য একজনকে আনা হলো, তাকে আমি খুব যত্ন করে কাজ শিখালাম। 1 বছরে উনি মোটামুটি শিখে ফেললেন সবকিছু। এরপরে উনি ফিল করলেন যে উনি একাই বিজনেসটা চালাতে পারেন, আমাকে তো দরকার নাই। হ্যাঁ, এখান থেকে পলিটিক্সটা শুরু। হঠাৎ করে আবিষ্কার করলাম যে উনি আমাকে না জানিয়ে কাস্টমারদেরকে প্রাইস অফার দিয়ে দিচ্ছে, আমাকে না জানিয়ে কাস্টমারদের সাথে মিটিং করে ফেলছে। আবার আমি যখন মিটিং এ ডাকছি উনি আসছেন না, এটা আমি বুঝতে পারছি যে উনি একাই রান করতে চাচ্ছে বিজনেসটা। ইভেন আমার আন্ডারে ওনার আন্ডারে আরো 2-3 জন জুনিয়র আছে, তাদেরকে এভাবে উনি নাকি বললেন যে মঞ্জুর সাহেব কোনো কাজ দিলে তোমরা করবা না, আমি যেটা দেবো এটা করবো। হ্যাঁ, এখন আপনার বস আপনার সাবঅর্ডিনেটকে কোনো কাজ দিতে পারবে না, উনি এভাবে ব্লক করে দিচ্ছে। তো এটা আই ওয়াজ ফিলিং ব্যাড। এবং একটা পর্যায়ে আমি এরকমও শুনলাম যে উনি মানুষকে বলছেন যে মানুষের পিছনে কি করে লাগতে হয় আমি দেখাই দিব। হ্যাঁ, আমাকে এবার ওনারা বলছে যে আপনার নামে তো উনি এরকম বলে বেড়াচ্ছে। আমি এটা প্রথমে পাত্তা দিইনি, আমি আসলে তাকে আমার কম্পিটিটর হিসেবে চিন্তাও করিনি। তো আপনার আন্ডারে কাজ করে এবং আপনি ওনার রিপোর্টিং বস। হ্যাঁ, আমি তার রিপোর্টিং বস এবং কোয়ালিফিকেশনের দিক দিয়ে আমি কিছুটা হলেও এগিয়ে আছি তার দিক থেকে। আল্লাহ ভালো জানেন যে আমি কতটা এগিয়ে আছি, বাট আমি কখনো তাকে আমার কম্পিটিশন বা আমার জন্য থ্রেট মনে করিনি। আনফরচুনেটলি হি ওয়াজ ডিলিং মি ভেরি ব্যাডলি। এবং একটা পর্যায়ে যেটা হলো যে তাকে কোনো মিটিং এ ডাকলে সে আসে না, তাকে কোনো মেইল দিলে সে উত্তর দেয় না। হ্যাঁ, তারপরে দেখা হলে সে আই কন্ট্যাক্ট করে না। তো এত কিছু যখন হচ্ছে তখন হায়ার ম্যানেজমেন্টকে আমি জানাইতে বাধ্য যে আমি এই মানুষটাকে আর ম্যানেজ করতে পারছি না। এবং উনি আমার অজান্তে আমার কাস্টমারের সাথে কমিউনিকেট করছেন, পরে আমার কাস্টমার বলছে যে উনি তো এরকম বলছে, আপনি এরকম বলছেন, ডুয়েল চ্যানেল হয়ে যাচ্ছে। মানে ব্যাপারটাকে আমি প্রথমে পলিটিক্যালি নেই নাই, আমার কাছে মনে হয়েছে যে এটা পাওয়ার স্ট্রাগল, কিন্তু পরে বোঝা গেল যে উনি সবখানে আমাকে পচানোর চেষ্টা করছেন। তো আমিও চেষ্টা করলাম যে এই ট্রুথটাকে সামনে নিয়ে আসতে। আমি খুব টপ লেভেল পর্যন্ত রিপোর্ট করলাম ডিটেইল দিয়ে, হ্যাঁ, যে এরকম হচ্ছে আমার সাথে। তো তারা দেখলাম যে একটু পেশেন্ট, মানে তারা তাকে যে ডেকে যে একটু মানে বলবে, একবার বলা হলো তাকে ডেকে যে তুমি এই কাজটা করো না, তখন সে বললো যে আমি তাহলে চাকরি করবো না।
ওকে ওকে ফাইন, তখন তাকে বলা হলো যে না, তোমাকে মঞ্জুরের সাথেই কাজ করতে হবে, আদারওয়াইজ তুমি চলে যেতে পারো। সে রিজাইন করলো, তার রেজিগনেশন লেটার আমি অ্যাকসেপ্ট করলাম। ওকে অ্যাকসেপ্ট করে আমি হায়ার এন্ডে রেকমেন্ড করলাম, কারণ মানে একজন রেবেলিয়ন নিয়ে তো কাজ করা যায় না, তাই না? একটা যুদ্ধ করতে গেলে যদি আপনার সেনাপতি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনি সে যুদ্ধে জিততে পারবেন না, অসম্ভব। সো হয় আপনাকে সেনাপতি বদলাতে হবে, না হয় আপনাকে যুদ্ধের স্ট্র্যাটেজি বদলাতে হবে। সো আই থট না, আমি এই সেনাপতির সাথে কাজ করবো না। তো আমি তখন বললাম, তখন বলা হলো হ্যাঁ তোমাকে ওকে অন্য টিমে দিয়ে দিচ্ছি। তাকে অন্য টিমে দিয়ে দেওয়া হবে এরকম একটা অবস্থা, তার আচরণে কোনো পরিবর্তন নেই। এবং সব থেকে কষ্ট পেলাম যখন দেখলাম যে আমি $123 মিলিয়ন একটা কন্ট্রাক্ট সাইন করেছি কোম্পানি। 123 মিলিয়ন? হ্যাঁ, $123 মিলিয়ন কন্ট্রাক্ট, এবং যেটার তখন 40-50% কাজ আমি অলরেডি এক্সিকিউট করে ফেলেছি। তাকে ওই প্রজেক্টটা পুরোপুরি দিয়ে তাকে একটা সেপারেট টিম দেওয়া হলো। এটা কি আপনি দিলেন? এবং না, টপ ম্যানেজমেন্ট থেকে, এবং আমার তৈরি করা ছেলেগুলোকে তার টিমে দিয়ে দেওয়া। কিন্তু উনি রিজাইন করলো, আপনি অ্যাকসেপ্ট করলেন? ওনার রেজিগনেশনটা উপরের এন্ডে গিয়ে আর অ্যাকসেপ্ট হয়নি। এইটার রহস্যটা আমি অনেক পরে বুঝতে পারছিলাম, যে হয়তো কোম্পানি চিন্তা করলো যে মঞ্জুরের জায়গায় যদি একে চালাই হয়তো কম খরচে আমি একই সার্ভিস পাবো। হ্যাঁ, কারণ উনি তো আমার থেকে একটু কম স্যালারি পায়, কোম্পানি হচ্ছে তার সিটিসি চিন্তা করেছে। বাট আমি চিন্তা করলাম যে কোম্পানিতে আমি এত বছর ধরে কন্ট্রিবিউট করছি, এবং যে কন্ট্রাক্ট $123 মিলিয়ন একটা চাইনিজ ফান্ডেড কন্ট্রাক্ট, এক্সিম ব্যাংক অফ চায়নার ফান্ডেড কন্ট্রাক্ট, যে কন্ট্রাক্ট আমি, এটার পিছনে অনেক ইফোর্ট থাকে, একার ইফোর্ট থাকে না, জয়েন্ট ইফোর্ট থাকে, সিনিয়রদের অনেক ইফোর্ট ছিল, বাট কন্ট্রাক্টটা আমি সাইন করেছি, তা আমার সন্তানের মতো। এই আমার সন্তানকে আরেকজনের কাছে তুলে দেওয়া হচ্ছে যে এখন থেকে তুমি এটাকে লালন পালন করো। উনি কি আপনাকে রিপোর্ট করবে তখন নাকি? না, তখন সে ইন্ডিপেন্ডেন্টলি ওটাকে চালাবে। উনি তো সাকসেসফুল। আমাকে আবার অন্য প্রজেক্ট দেওয়া হলো। হ্যাঁ, আমাকে অন্য প্রজেক্ট দেওয়া হলো, তুমি এটা চালাও, উনি এটা চালান। তো এটা আমার আর মানে ভালো লাগেনি। এবং এখানে সোশ্যাল কিছু ইস্যুজ আছে, মানুষ আসলে কানের কাছে এসে বলতে থাকে আপনার সাথে অন্যায় করা হলো, আপনি কেন মেনে নিলেন, আপনি কেন প্রতিবাদ করছেন না, হ্যাঁ আপনি কেন প্রতিবাদ করছেন না। তো আমি তাদেরকে বলতাম ভাই এটা তো আমার বাসা না, আমার অফিস, ইটস নট মাই প্যাটার্নাল বিজনেস। কোম্পানির মালিক যদি ভাবে যে ও এই বিজনেসটা ভালো চালাবে, ও চালাক, আমাকে তো অন্য একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে তো বের করে দেওয়া হয়নি। বাট আই ওয়াজ ফিলিং ব্যাড অ্যান্ড আই ওয়াজ ফিলিং সো শ্যাটার্ড। হ্যাঁ, যে আমি মানে মানসিকভাবে ভেঙে পড়লাম, এবং আমি সেটা আমাদের এইচআর কনসালটেন্টকে জানালাম যে আমি কিন্তু প্রচন্ড বিধ্বস্ত, এই লোকটার দুর্ব্যবহার এবং এই লোকটার ব্যাপারটা নিয়ে আমি সুবিচার পাচ্ছি না মনে হচ্ছে, আমার এই কোম্পানিতে গ্রোথ নেই বলে মনে হচ্ছে, আমি আসলে মানসিকভাবে ভেঙে পড়ছি। তো যেটা হয় না যে আপনাকে ধরেন কেউ মাথায় একটা বাড়ি দিল লাঠি দিয়ে, তো আপনি তো ব্যথা পাবেন এবং আপনি তো সেটা ট্রিটমেন্ট করবেন, রাইট? মানে যদি ফ্র্যাকচার হয় এখানে ব্যান্ডেজ করতে হবে, প্লাস্টার করতে হবে। তো আমার ভেতরটা এরকম একটা ফ্র্যাকচার হয়ে গেল বলা যায়। তো এখন সেটাতে ট্রিটমেন্ট করতে হবে। তো কোম্পানি থেকে একজন সাইকিয়াট্রিস্ট নিয়োগ করা হলো, উনি আমাকে নিয়মিত কাউন্সেলিং করতেন, এবং আলহামদুলিল্লাহ ওনার কাউন্সেলিং খুব ভালো ছিল। ওখান থেকে আমি রিয়েলাইজ করলাম যে আমার কিছু ভুল ছিল। এই যে একটা সাবঅর্ডিনেটকে ম্যানেজ আমি করতে পারলাম না, একসময় তার সাথে আমার রাইভালরি ক্রিয়েট হলো, এখানে আমার কিছু ভুল ছিল। হ্যাঁ, আমার প্রথম ভুল ছিল আমি তাকে গ্রো করতে দিচ্ছিলাম। দিস ইজ মাই লেসন 1। কি গ্রো করতে দিচ্ছিলেন না? মানে সে যে একা একা কাস্টমারকে ম্যানেজ করতে চাচ্ছে, সে একা একা কাস্টমারকে প্রাইস অফার দিতে চায়, কাস্টমারকে ডেলিভারি স্কেজুল দিতে চায়, বা কাস্টমারের কাছে পেমেন্টের জন্য সে একা একা যায়। আমি এটা সহজভাবে নিতে পারিনি। আমার মনে হচ্ছে সে আমাকে ডিঙিয়ে কেন যাচ্ছে। বাট গুড লিডারশিপ হচ্ছে আপনার নিচের লোককে আপনাকে গ্রো করতে দিতে হবে। সে যে আপনাকে ছাড়া কাজটা করছে এটাকে আপনার পজিটিভলি নিতে হবে, যে হ্যাঁ হি ইজ গেটিং ইন্ডিপেন্ডেন্টলি গ্রোয়িং, রাইট? আমার মনে হচ্ছে যে ও কেন আমাকে না জানিয়ে গেল। হ্যাঁ, আর ও চিন্তা করছে যে আমি না জানিয়ে সবকিছু করে দেখিয়ে দিব। দুইজনের মাইন্ডসেট ছিল দুই রকম। আমার কথা ছিল আমাকে সবকিছু বলে করতে হবে, একটা বসিং ভাব। হ্যাঁ, আর ওর কথা ছিল যে আমি একাই সব করে দেখিয়ে দিব। আমার মনে হয় দুইটাই রং। উচিত কোনটা? তার উচিত ছিল বসকে জানিয়ে করা সবকিছু, যে বস আপনাকে আমি কমফোর্ট দিচ্ছি, আপনাকে যাইতে হবে না, কাস্টমার আমাকে ডেকেছে মিটিং এ, আমি গিয়ে ম্যানেজ করে আসবো, একটু অ্যাকনলেজ করা। হ্যাঁ, এবং আপনাকে একটু কমফোর্ট দেয়া। কাস্টমার টাকা দিচ্ছে না, আমি গিয়ে টাকা আদায় করে নিয়ে আসবো। ঠিক আছে? এমনও হয়েছে কাস্টমারকে হয়তো আমি ফোন করে বলেছি যে ভাই আজকে পেমেন্টটা দিয়েন, আমি ওনাকে পাঠাচ্ছি। উনি গেল, ওনাকে পেমেন্টটা দিল, উনি ফেরত এসে উনি এমন একটা ভাব করলো যে উনি না থাকলে এই কাজটা হতো না। বাট হ্যাঁ, কাস্টমার এন্ডে ফিডব্যাক ছিল যে আপনি বলছেন দেখে এটা করছি। হ্যাঁ, বা আপনি যেহেতু একটা প্রমিস করেছেন যে হ্যাঁ আপনি নেক্সট ডেলিভারিটা টাইমলি দিবেন, এই জন্য আগের পেমেন্টটা আমি দিলাম। মানে এভাবে তো এটা একটা ট্রেড অফ করতে হয়। মানে যিনি সাবঅর্ডিনেট, যিনি যাচ্ছেন, উনি তো আসলে ফুল পিকচারটা জানেন না। যেমন আপনার সাথে ওনার একটা নেগোসিয়েশন হয়েছে, আমি তাকে কি কি অফার করে আমি যে পেমেন্টটা নিয়ে আসলাম। রাইট। অনেক সময় আমার এমডির কাছ থেকেও আমি তাকে অফার নিয়ে যাই যে আমার এমডি আপনাকে বলেছেন যে নেক্সট কন্ট্রাক্টে আপনাকে একটা ডিসকাউন্ট দিবে, আপনি এইখানে আমাকে একটু অর্ডারটা বড় সাইজ দেন। দিস ইজ হাউ ইট হ্যাপেন্স, ইটস আ টিম ওয়ার্ক। ওই ভদ্রলোকের মধ্যে টিম অ্যাটিটিউডটা ছিল না। দ্যাট ইজ হিজ মিস্টেক। হি ওয়ান্টেড টু ডু এভরিথিং অ্যালোন। দ্যাট ইজ হিজ মিস্টেক। আমার মিস্টেক হচ্ছে যে আমি তাকে আবার একা মুভ করতে দিচ্ছিলাম না।
আমি তাকে আটকে রাখছিলাম যে না তোমার আমাকে আমার আন্ডারে থেকে সব কাজ করতে হবে, ওটাও ব্যাড লিডারশিপ। তো এই যে একটা বাজে রিলেশনশিপ তৈরি হলো এবং ব্যাপারটা এত তিক্ত হলো যে আমি মেন্টালি সিক হয়ে গেলাম এবং আমার তখন ট্রিটমেন্ট দরকার হলো। এই পলিটিক্সটা তো অ্যাভয়েড করা যেত। আমি মনে করি আমাদের সিনিয়রদেরও ভুল আছে, তারা আমাদের দুজনকে মুখোমুখি বসিয়ে হ্যাঁ তুমি বলো তো কি সমস্যা, তুমি বলো কি সমস্যা, তোমার এটা ভুল, তোমার এটা ভুল, মানে ওই রকম সেশনও করা হয় নাই। এটারও একটা কারণ আছে, কারণ ওই সময় কোম্পানি খুব একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভুগছিল। মানে যেহেতু অনেকদিন পার হয়ে গেছে, আই ক্যান লুক ব্যাক অ্যান্ড সি হোয়াট ওয়েন্ট রং। হ্যাঁ, তখন তো আমি তো একটা ঝড়ের ভেতরে, আপনি ঝড়ের ভেতরে বসে তো বাইরে থেকে ঝড়টাকে অ্যাসেস করতে পারবেন না যে আসলে ভেতরে কেন হচ্ছে। তো এখন বুঝি যে বসরা সাইলেন্ট ছিল, আমার কমপ্লেন শুনে ওনারা যে প্রপারলি রেসপন্ড করে নাই, যেটা আমাকে আঘাত করলো যে আমি এত বছরের একটা পুরনো এমপ্লয়ি, আমাকে তো তারা ওয়েল ট্রিট করছে না, আমার প্রাপ্য ট্রিটমেন্ট আমি পাচ্ছি না বা আমি ন্যায় বিচার পাচ্ছি। বসের লিমিটেশন গুলো কি কি ছিল পরে আপনার যেটা মনে হয়েছে? একটা হচ্ছে যে তারা চিন্তা করছিল যে এই এজিএম আর ডিজিএম এর মধ্যে কেন এই কনফ্লিক্টটা হবে, ওয়াই ডোন্ট দে রিজলভ উইদিন দেমসেলভস, এটা একটা। আর একটা হচ্ছে যে তারা তখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস গুলো মোকাবেলা করতে বেশি ব্যস্ত ছিল, তারা এটাকে সাইড করে রেখেছে, এটা পরে দেখা যাবে। আরো বিগার ইস্যু তাদের কাছে ছিল তখন। হ্যাঁ 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 হ্যাঁ, এটা পরে দেখা যাবে। কিন্তু সবকিছু পরের জন্য রেখে দেওয়া যায় না। সে আপনার বাচ্চা আজকে অসুস্থ, কিন্তু আপনার অফিসে খুব ঝামেলা চলছে, আপনার জন্য দুটাই ক্রাইসিস। এখন আপনি কি অফিসের ঝামেলার কারণে বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন না? আপনাকে দুটোই ম্যানেজ করতে হবে। অফিসের ঝামেলা ইউ ক্যানট অ্যাভয়েড, এটার সাথে আপনার রুটি রুজি, স্যালারি ইনক্রিমেন্ট, পজিশন, জব সিকিউরিটি, আবার বাচ্চার সাথে আপনার লাইফ, আপনাকে দুটোই অ্যাড্রেস করতে হবে। তো ওনারা একটাকে অ্যাড্রেস করেছেন, একটাকে করেন নাই। লং ব্যাক when I came back to another leader from that organization, আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম যে আমার ভুল কি ছিল। স্ট্রেট আমি জিজ্ঞাসা করেছি। কেন জিজ্ঞাসা করেছি? যে আমি তো জার্নিটা কন্টিনিউ করছি অন্য কোথাও, ওখানে গিয়ে আমি একই ভুল না করি। ওনাদের একজনের খুব সুন্দর একটা উক্তি ছিল, আই রিয়েলি রেসপেক্ট দ্যাট, যে আই ডিড নট সি দ্য বিগার পিকচার। আমি পিকচারের একটা অংশ দেখেছি যে অংশটাতে আমার ফোকাস, এবং বড় একটা জিনিস আমার আউট অফ ফোকাস হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে কোম্পানির স্বার্থ। কোম্পানি এখন একটা টার্মোয়েলের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন আমাদের এই ইমোশনাল হিচিং কনফ্লিক্ট, এই কনফ্লিক্টটা কোম্পানির কাছে তুচ্ছ, আবার আমার কাছে তখন এটা এত বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি কোনো কাজ করতে পারছি না। আমি ধরেন ফ্যাক্টরিতে ফোন দিলাম যে আগামীকাল এই প্রোডাক্টটা যাচ্ছে, তো বলে না উনি তো নিষেধ করছে, আগামীকাল তো যাবে না। হ্যাঁ, বা নেক্সট উইকে একটা ইন্সপেকশন হবে, কাস্টমার আসবে, বলে উনি তো বলছে নেক্সট উইকে এটা হবে না, অন্য একটা প্রজেক্টের হবে। সো কনফ্লিক্টগুলো কিন্তু একদম ডিরেক্টলি আমাকে এফেক্ট করছে। আমি আমার কাস্টমারকে যে প্রমিস করছি এটা আমি তার কারণে রাখতে পারছি না। সো কোম্পানির ইমেজ নষ্ট হচ্ছে যে এই কোম্পানিতে দুইটা মানুষ দুই রকম কথা বলে কেন। সো এই যে এটাই কিন্তু মানে দি ইফেক্ট অফ দি ইন্টারনাল পলিটিক্স বা কর্পোরেট পলিটিক্স, যে কর্পোরেট পলিটিক্সে দুইটা মানুষের মধ্যে বা দুইটা গ্রুপের মধ্যে যখন কনফ্লিক্টটা অ্যারাইজ করে, কোম্পানি সাফার্স অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, কাস্টমার সাফার্স অ্যান্ড দ্য কোম্পানি স্টার্টস লুজিং বিজনেস। আমার মনে হয় যে কোম্পানির এই জায়গাটায় সময় মতো ফোকাস করা উচিত ছিল, ওনারা করে নাই, ওনাদের ফোকাস অন্য কোথাও ছিল। ওনারা যেটা আমাকে বলছে যে হ্যাঁ আমাদের এটা অ্যাড্রেস করা উচিত ছিল, বাট ওই সময় আমাদের অন্য কোথাও ফোকাস ছিল। উই হ্যাভ বিন ডিলিং উইথ বিগার প্রবলেমস, দ্য ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। তো এইভাবে কিন্তু কর্পোরেট পলিটিক্স মানুষের ব্যক্তিগত জীবনে চলে আসে। কারণ আপনি দেখেন, যখন আমি অফিসে এইসব ঝামেলায় পড়ছি, বাসায় গিয়ে আমার ওয়াইফের সাথে আমি ঝগড়া করছি, আমার বাচ্চা যখন আমাকে দুইটা কোয়েশ্চেন করছে, আমি বলছি এত কথা বলো না তো, ও কি ফিল করছে? আমি হয়তো আমার ফ্যামিলির ছোটখাটো বিষয়গুলোতে আমি হয়তো বাজেভাবে রিয়াক্ট করছি, যেটা আমি অন্য সময় করতাম না। এখান থেকে আমি যখন সাইকিয়াট্রিস্টের সাথে কাউন্সেলিং করা শুরু করলাম, তখন উনি আমাকে একটা ম্যাট্রিক্স করে দিল। সেই ম্যাট্রিক্সের মধ্যে উনি বললো যে আপনি আগে লেখেন সমস্যা কি, তারপরে লেখেন আপনার কি ফিল হচ্ছে, তারপর আপনি লেখেন যে আপনার কেন এরকম ফিল হচ্ছে, তারপরে লেখেন যে এই সমস্যাটা কেন হয়েছিল এবং কি করলে সমস্যাটা অ্যাভয়েড করা যেত। আপনি সব লিখে ফেলবেন এবং অন দ্য স্পট লিখবেন। হ্যাঁ, মানে আমার মোবাইলে সেই ম্যাট্রিক্সটা দিয়ে দিল। তো আমি ম্যাট্রিক্সে যখন লেখা শুরু করলাম, আমি তখন খুব অ্যাংরি। আমি তখন লিখছি যে আমি এখন খুব অ্যাংরি, আমার সাথে অমুক আছে, অমুকের সাথে আমার এটা হয়েছে, আমার এখন এটা করতে ইচ্ছা করছে, এটা এই কারণে হয়েছে। তারপরে কলামটাতে কি করলে এটা অ্যাভয়েড করা যেত। আমি যখন লাস্ট কলামটা ফিল আউট করছি না, আমার ওই অ্যাঙ্গারটা নাই, ইট ওয়ার্ক লাইক ম্যাজিক। মানে যে রিলিফটা হচ্ছে আসলে, হ্যাঁ, দুটো জিনিস হচ্ছে। এক হচ্ছে আমি বলার মতো কাউকে পেলাম, কাকে পেলাম? ওই ম্যাট্রিক্সটাকে পেলাম, ওখানে আমি লিখে ফেলছি। আমাকে একটা দ্বিতীয় মানুষের কাছে গিয়ে আমি হয়তো বলতে পারতাম না, আমি ম্যাট্রিক্সের মধ্যে লিখে ফেলছি। আরেকটা হচ্ছে যে লাস্ট কলামে গিয়ে আমি রিয়েলাইজ করছি যে আমি এটা করেছিলাম বলেই তো এটা হলো, আমি এটা না করলে তো এই কনফ্লিক্টটা অ্যারাইজ করতো। নিজের ক্ল্যারিটিটাও আসতেছে অনেক ক্ষেত্রে। হ্যাঁ, রিফ্লেকশনটার প্রয়োজন আসলে।
হ্যাঁ। ওকে ভাই, আর কি কোনো এরপর আপনি কোথায় গেলেন এবং এই টাইপের কি কোনো স্টোরি আছে কিনা আপনার যেটা না, আমি আসলে ওইখান থেকে যখন আমি রিয়েলাইজ করলাম যে আমার এখানে আমার প্রাপ্য রেসপেক্টটা নাই, তখন আমি ফিল করলাম যে আমার কোথাও চলে যাওয়া উচিত। এরপর আমি বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করলাম, তারপর আমি আরেকটা কোম্পানিতে গেলাম এবং সেখানে আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট রেসপেক্টেড একটা পজিশনে আছি। তো সেখানে সবকিছু ভালোই চলছে, বলা যায় যে অল্প মানুষের ছোট্ট একটা পরিবার, ইটস আ ভেরি হ্যাপি এনভায়রনমেন্ট। সো এখানে আর আমার মনে হয় না সেরকম জটিল কিছু আছে বা হতে যাচ্ছে। এখন ভাই আমরা ইন টোটাল আপনার কাছ থেকে 3টা জায়গার গল্প শুনলাম। প্রথমে একটা সরকারি অর্গানাইজেশনে কাজ করলেন, তারপর আপনি আরেকটা টেলকোতে গেলেন, সেখানে আপনি কিছু প্রবলেম ফেস করলেন, তারপর আপনি আরেকটা লোকাল কোম্পানিতে গেলেন যেখানে আমি 10.5 বছর কাটিয়েছি। 10.5 বছর কাটিয়েছেন। আমি একটু প্রত্যেকটা অর্গানাইজেশনের আপনার হচ্ছে লার্নিং একটু সেগমেন্ট করে করে জানতে চাই, যে সরকারি কোম্পানিতে এই প্রবলেমটা ফেস করেছি, এটা ডিটেল শুনেছে, আমার লার্নিং এইটা করলে ভালো হতো, এইভাবে যদি আপনি একটু বলেন আপনার লার্নিংটা আমরা শুনতে চাই, যেন দর্শক যারা আছে তারা যেন হচ্ছে তাদের লাইফে এইটা কাজে লাগাতে পারে। হয়তো অনেকে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন অথবা ফিউচারে যাবেন, আপনার টেকওয়েগুলো কি ছিল? থ্যাংক ইউ। আমি রিসেন্টলি আমার যেহেতু অনেক সরকারি কর্মকর্তা বন্ধু বান্ধব আছেন, তাদের কাছ থেকেও শুনি যে এখনো মানে অনেককেই বেতন পাওয়ার জন্য খরচ করতে হয়। হ্যাঁ, তো কালচারটা খুব বেশি যে আমি 20 বছর আগের গল্প বললাম, 20 বছরে যে খুব ডেভেলপ করেছে তা না। তো এখন এটা থেকে বের হওয়ার উপায় কি? এটা থেকে আমার মনে হয় বের হওয়ার উপায় হচ্ছে টোটাল মাইন্ডসেটের একটা বিষয়। এবং আমার সময় তো সরকারি চাকরিতে বেতন কম ছিল, এখন সরকারি চাকরিতে কিন্তু বেতন ভালোই। তো আমার মনে হয়েছিল যে আমি যদি তখন চাকরিটা না ছাড়তাম, আমি যদি তখন এই জিনিসগুলোকে ডাইজেস্ট করতে পারতাম, কারণ আমার সাথে যারা ছিলেন তারা তো চাকরি ছাড়েন নাই, তারা তো অতি মানবও না আবার একেবারে খারাপ মানুষও না, তারা তো এই পরিবেশের সাথে খাপ খাইয়ে ছিলেন। হ্যাঁ, একটা হতে পারে যে আপনাকে খুব সাবধানে চলতে হবে, যেটা আমি হয়তো পারিনি। আমি হয়তো সবকিছুকে এক্সপোজ করে ফেলেছিলাম, আমি কন্ট্রাক্টরের সাথে কনফ্লিক্টে চলে গিয়েছি। হ্যাঁ, হয়তো তাকে টেকনিক্যালি বোঝানো যেত যে ভাই আপনার বিলটা আমি ছাড়বো, আপনি কাজটাও করেন। আমি হয়তো বলছি কাজ না করলে কিন্তু আপনার বিল আমি ছাড়বো না। তখন তারা আমাকে পিস্তলের ভয়ও দেখিয়েছিল। হ্যাঁ, যে র্যাব না থাকলে আজকে পিস্তলটা আপনার সামনে রাখতাম, রেখে বিলটা নিয়ে যেতাম, এরকমও থ্রেট ছিল আমার জন্য। যাই হোক, তো মানে মূল বিষয় হচ্ছে যে ধৈর্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় আমার ধৈর্য ছিল না। আমার মনে হয় যে আমি ম্যাচিউরড ওয়েতে হ্যান্ডেল করতে পারিনি, যেহেতু এটা আমার প্রথম চাকরি ছিল। আমি জানতাম না বসকে কীভাবে ম্যানেজ করতে হয়, আমি জানতাম না সাবঅর্ডিনেটকে কীভাবে ম্যানেজ করতে হয়, আমি জানতাম না কন্ট্রাক্টরকে কীভাবে ম্যানেজ করতে হয়। ফরচুনেটলি সেখানে আমাকে কিছু ওরিয়েন্টেশন ট্রেনিং দেওয়া হয়েছে, আমাকে ঢাকায় তখন 3টা ট্রেনিংয়ে পাঠানো হয়েছে। একাডেমি ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টে আমি 3টা ভালো ভালো ট্রেনিং করেছি, আর সেগুলো ছিল প্রজেক্ট মনিটরিং, এভালুয়েশন, খুব তাত্ত্বিক কিছু ট্রেনিং করেছি। আমাদের ইউনিভার্সিটিতেও তাত্ত্বিক জিনিস শেখানো হয়, আবার ট্রেনিং সেন্টারগুলোতে তাত্ত্বিক জিনিস শেখানো হয়, কিন্তু ফিল্ডে গিয়ে আপনি কিভাবে কন্ট্রাক্টরের সাথে কনফ্লিক্ট ম্যানেজ করবেন, আপনি কিভাবে আপনার অফিসে বসের সাথে কনফ্লিক্ট ম্যানেজ করবেন, এই জিনিসগুলো তো শেখানো হয় না। আমার মনে হয় এই শেখানোর ট্রেনিং কোর্স চালু করা উচিত। মানে এখনো তো আমার যতটুকু জানা আছে, এখনো তো মনে হয় যে এই কোর্সগুলো কিংবা এই ট্রেনিংগুলো যে খুব বেশি পপুলার মনে হয় না। ট্রেনিং কোর্স আছে, মানুষ হয়তো করছে না, অথবা ট্রেনাররা হয়তো যেভাবে ডেলিভার করছেন, আমি অনেক জায়গায় দেখেছি, উইথ ডিউ রেসপেক্ট, যিনি ট্রেনার ওনার হয়তো ওই জার্নিটা করা নাই। সো আপনি একজনের গল্প শুনে একটা গল্প বলবেন, আর আপনি নিজে এক্সপিরিয়েন্স করে একটা গল্প বলবেন, দুইটা গল্প সেম হবে না। রাইট, ওই জায়গাটায় কিন্তু একটা ট্রেনার লেভেলে একটা ঘাটতি রয়ে গেছে। আর যারা একদম মানে গভর্নমেন্ট জবে গেছেন, তাদেরকে আসলে কিছু জিনিস মাথায় নিতে হবে, যেমনটা আমি নিতে পারিনি। সেটা হচ্ছে যে আমি অন্যের সঙ্গে নিজেকে কম্পেয়ার করে ফেলতাম। যেমন আমার বন্ধুটা গ্রামীণ ফোনে চাকরি করছে, ও তো খুব পশ লাইফ লিড করছে, ওর বেতন 27,000 টাকা সেই আমলে 2004 সালে, আমার বেতন 5,000 টাকা। আই ওয়াজ ফিলিং ডাউন। কিন্তু উচিত ছিল কি আমার বোঝা যে এইটা 5,000 টাকা আমার জাস্ট স্যালারি, কিন্তু এর সাথে আমি একটা স্ট্যাটাস পাচ্ছি, কোম্পানি আমাকে একটা সম্মান দিচ্ছে, সুবিধা দিচ্ছে, সরকারি চাকরির ল্যাডারটা অনেক দূর, চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত যাওয়া যায়, ফরেন ট্রেনিং থাকে, মানে সুযোগ সুবিধাগুলোতে আমি ফোকাস করিনি। আমি শুধু দেখেছি আমার টেক হোম স্যালারিটা কম, ওর টেক হোম স্যালারি বেশি। হ্যাঁ, বছর শেষে অনেক টাকার মালিক হয়ে যাচ্ছে, আমি হচ্ছি না। আর আমি যেহেতু করাপশন করবো না, আমি গরিবই থেকে যাব। মানে এই যে কম্প্যারিজন, আমার মনে হয় কারোর সাথে কম্পেয়ার করা উচিত না। এই কথাটা আমার একদম পার্সোনাল একটা লার্নিং, সেটা হচ্ছে এভরি পার্সন ইজ এ ইউনিক কম্বিনেশন। মানে আমার ভেতরের স্ট্রেংথ, উইকনেস, স্কিলস এটা আরেকজনের নাই, আরেকজনেরটা আমার নাই। তাহলে যদি আমরা দুইজন দুই টাইপের সেট অফ স্কিলস হই, তাহলে তো দুইজনের আউটপুট একরকম হবে না, দুজনের আর্নিং, দুজনের অ্যাচিভমেন্ট একরকম হবে না। সো আই শুড নট কম্পেয়ার মাই সেলফ উইথ আদার্স। এটা করলে আমার জন্য মানুষ জীবন অনেক শান্তি পাবে, যেটা আমার মধ্যে এই ভুলটা ছিল। এটা গেল গভর্নমেন্ট লেভেলে। আর প্রাইভেট লেভেলের গ্রামীণ ফোনে যেমন আমি হয়তো আরেকটু ধৈর্য ধরলে
আমি চলে আসার পরে কিন্তু অনেকে পার্মানেন্ট হয়েছে। ও আমি ওই ধৈর্যটা রাখতে পারি নাই। হ্যাঁ, বাংলা লিঙ্কেও আমি যখন ছিলাম ওখানেও আমি যথেষ্ট সুনামের সাথে কাজ করছিলাম, নতুন নতুন প্রসেস ডেভেলপ করেছি। যেহেতু আমি প্রোগ্রামিং জানতাম, আমি আইটি এবং ফাইন্যান্সের সাথে মিলিত হয়ে ওখানে নতুন নতুন কিছু সফটওয়্যারও শুরু করেছিলাম। আমার হাত ধরেই সফটওয়্যার এসেছে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। আর আমি তখন কস্ট কন্ট্রোলে কাজ করতাম। ইনভেন্টরি ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং টু হ্যান্ডেল। তো আমার ডিপার্টমেন্ট এটা করতো, তো ওইখানেও আমার কিছু কন্ট্রিবিউশন ছিল। সেই কন্ট্রিবিউশনের কারণে আমাকে প্রমোশন দেওয়া হয়েছে। এরপরে আমি আবার নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করা শুরু করলাম। হ্যাঁ, যে ও তো এত দ্রুত প্রমোশন পাচ্ছে, আমি তো পাচ্ছি না। হ্যাঁ, বা ও হয়তো আরো বেটার জব পেলো, আমি তো এখানেই পড়ে আছি। এই যে কিছু মানুষ যে আমি পড়ে আছি কেন ভাবে, এরা আসলে জীবনে খুব অসুখী হয়। আমি কি পেয়েছি এটা চিন্তা না করে আমি কি পাইনি এটা চিন্তা করে মানুষ অসুখী হয়ে যায়। তো ওখানেও আমার এটা এটা একটা কাজ হচ্ছিল। এরপরে একটা ছোট্ট ধাক্কা এসেছিল বাংলা লিঙ্কে। সেটা হচ্ছে যে আমি যখন সাপ্লাই চেনে একটা ভালো অফার পেলাম ইন্টারনালি, তখন আবার আমি কস্ট কন্ট্রোল থেকে সাপ্লাই চেনে যেতে পারছিলাম না। আমার বস আমাকে আটকে দিলেন যে না, তোমাকে কস্ট কন্ট্রোলে লাগবে, তোমাকে সাপ্লাই চেনে যেতে। মানে আপনি ভালো কাজ করছিলেন, আপনাকে ছাড়তে চাচ্ছিল না। হ্যাঁ, ওইটা আবার আমি খুব পার্সোনালি নিলাম যে আমি একটা বড় জায়গায় যেতে চাচ্ছি, আমাকে যেতে দিবে না, আমি চাকরি করবো না। হ্যাঁ, এখানেও কিন্তু আমি পেশেন্স দেখাই নাই। আমি যদি পেশেন্স দেখাতাম, হয়তো আমি পরবর্তীতে ওখানে একজনকে তৈরি করে আমার জায়গায় বসিয়ে দিয়ে আমি সাপ্লাই চেনে যেতে পারতাম। বসের তো আসলে কাজ করানোর জন্য একজন লাগবে, একটা হেল্পিং হ্যান্ড দরকার। এই যে ইমোশনাল হয়ে চাকরি ছাড়াটা না, এটা খুব বাজে অভ্যাস। মানে আমি নিজের যখন সমালোচনা করি, আমি মনে করি যে হ্যাঁ, চাকরি ছেড়ে আমি হয়তো বেটার স্যালারি, বেটার পজিশন পেয়েছি, কিন্তু একটা জায়গায় কিন্তু ভালো করারও সুযোগ ছিল যদি একটু পেশেন্স দেখাতে পারতাম আর কি। সেম ফর দ্য নেক্সট ওয়ান। ওখানেও আমি যেটা বললাম যে আমি কনফ্লিক্টগুলোকে ঠিক ম্যানেজ করতে পারি নাই। আমি খুব বেশি সেলফ সেন্টার্ড চিন্তা করেছি। সেটা না করলে হয়তো এই কনফ্লিক্টটাই হতো না। এখন যারা জুনিয়র আছে অথবা ইয়াং প্রফেশনাল যারা আছে, আমরা আপনার লাইফের স্টোরির এগেনস্টে কিছু লার্নিং শুনলাম। ইন জেনারেল কিছু ডু এন্ড ডোন্টস কর্পোরেট পলিটিক্স হ্যান্ডেল করার জন্য যদি আপনি দেন, এবং কর্পোরেট পলিটিক্স নিয়ে অনেক মিথ আছে, সেগুলো নিশ্চয়ই আপনার জানা আছে, ওইটার বেসিসেও যদি কিছু বলেন, মোটামুটি একটা গাইডলাইন টাইপের, তাহলে আপনি কি বলবেন? এই ডিসকাশনটা দিয়ে আমরা আজকে শেষ করব। আমার বেসিক 3টা লার্নিং আছে এখানে। 3টা লার্নিং এর মধ্যে একটা হচ্ছে যে খুব বেশি ক্লোজ হইতে হয় না, মানে কলিগস আর ফ্রেন্ডস কিন্তু এক না। তো দেখা যায় যে আমরা এই বাউন্ডারি লাইনটা ঠিকভাবে ড্র করতে পারি না। আমি এত বেশি তার সাথে পার্সোনালি ইনভলভ হয়ে যাই যে এক পর্যায়ে সে আমাকে কন্ট্রোল করতে শুরু করে। সিনিয়র হোক, জুনিয়র হোক, পিয়ার হোক, কখনোই বাউন্ডারি লাইনটা মানে মেনটেন করা উচিত, কখনো এটা ক্রস করতে দেওয়া উচিত না। হ্যাঁ, খুব বেশি পার্সোনাল প্রবলেমস শেয়ার করা উচিত না, বা পার্সোনাল অ্যাসপিরেশনসও শেয়ার করা উচিত না। একটা দূরত্ব বজায় রেখে যদি আমরা মিশি, তাহলে হয়তো ওই একজন আর একজনের পার্সোনাল যে স্পেস, ওই স্পেসে ঢুকবে না। এটা হচ্ছে লেসন 1, যে খুব বেশি ক্লোজ হইতে হয় না। আর লেসন 2 হচ্ছে যে লাইফে আপনি অনেক কিছু শিখেছেন, কিন্তু আপনি আপনার সব কিছু শিক্ষা আর একজনকে শিখাইতে যাবেন না। সিরিয়াসলি। কারণ আমি ধরেন 10টা জিনিস বলতে পারতাম, আমি 3টা জিনিস বলছি, আমি সবকিছু বলছি না। এটা আমার লাইফ থেকে শেখা, যে আপনি নিজের সব শিক্ষা যদি আরেকজনকে শিখিয়ে ফেলেন, তখন সে আপনাকে ওভাররুল করা শুরু করবে। সো কিছু জিনিস আসলে নিজের হাতে রাখতে হয়। একটা সময় শাশুড়িরা ছেলের বউকে রান্না শিখাইতে চাইতো না, তো ওনার নিজের কিছু রেসিপি থাকতো, ওইটা উনি কাউকে শিখাইতো না। সো এইটা আসলে এক ধরনের মিননেস। বাট আমার এই যে 20 বছরের ক্যারিয়ার, তো 2004 থেকে আজকে 2024-25 হয়ে গেল, তো আমার মনে হয় যে মানুষের বেসিক কিছু সিক্রেট রেসিপি থাকা উচিত সবার। সবকিছু শেয়ার করে ফেললে তখন আর তার নিজস্বতা থাকে না, বা অন্য মানুষটা তখন তাকে ওভাররুল করে ফেলতে পারে। সো দিস ইজ লেসন নাম্বার 2, যে আপনি আপনার সমস্ত শিক্ষা আর একজনকে দিয়ে দিবেন না। আর লেসন নাম্বার 3, এটা আমি অলরেডি বলে ফেলেছি, আবারও বলি, পেশেন্স রাখতে হয়। মানে সাকসেস রাতারাতি আসে না, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। আপনার চোখে যেটা সাকসেস, ওইটা অ্যাকচুয়ালি সাকসেস নাও হতে পারে। সো সবসময় নিজে জাজমেন্টাল হওয়াটা ভুল, যে আমি এটা পেলেই সাকসেস, অথবা আমি এটা পেলাম না, আমি তাহলে ফেলিওর। মানে এই জায়গাটায় ধৈর্য ধরে অ্যাসেস করতে হয়, এবং যে কোনো টার্গেট নিয়ে লেগে থাকতে হয়। মানে আজকে চেষ্টা করে হয়নি, কালকে চেষ্টা করে হয়নি, এটা আমাকে দেওয়া হবে না, নট লাইক দ্যাট। ইফ ইউ রিয়েলি টার্গেট সামথিং, ওইটা না পাওয়া পর্যন্ত আপনাকে লেগেই থাকতে হবে। আমি জীবনে যতগুলো টার্গেট অ্যাচিভ করেছি, সহজে কোনোটাই করি নাই, লেগেছিলাম বলে করেছি। আর যে টার্গেটগুলো অ্যাচিভ করতে পারি নাই, আমি লেগে থাকতে পারি নাই বলে অ্যাচিভ করতে পারিনি। এই 3টা বেসিক লেসন আমার জীবনে। ওকে, আর কি কি করতে হবে? কি কি করতে হবে? প্রথম করতে হবে, প্রতিদিন নতুন কিছু শিখতে হবে। প্রতিদিন আপনি বইয়ের 5টা পাতা পড়েন, যে কোনো বইয়ের। আপনার এখানে ভালো ভালো কিছু বই দেখতে পাচ্ছি, আমার অফিসেও এরকম পিছনে বই থাকে, আমার গাড়িতে কিছু বই থাকে, আমার বিছানার কাছে কিছু বই থাকে, সো দ্যাট আমি যেন মানে কিছু না কিছু পড়তে পারি। তো প্রথম কথা হচ্ছে যে প্রতিদিন কিছু না কিছু পড়েন, সেখান থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করেন। আর একটা হচ্ছে কাইজেন অ্যাপ্রোচ।
আপনি কালকে যে কাজটা করেছেন আজকে তার থেকে ওই কাজটাই একটু বেটার করেন। পার্সোনাল লাইফের গল্প বলি, আমি প্রতিদিন সকালে বাসার চা বানাই, আমার ফ্যামিলি মেম্বারের জন্য চা বানাই। আমার টার্গেট থাকে আজকে চা খেয়ে যেন আমার ফ্যামিলি মেম্বাররা বলে কালকের থেকে আজকে চাটা বেটার ছিল। ওকে, এটা চা গেল। একইভাবে অফিসেও আমি যে কাজটা করি, আমি ডেইলি এক স্টাইলে কাজ করি না, আমি চেষ্টা করি আগের দিনের থেকে একটু বেটার করা। এটা মনোটোনিও ব্রেক হয়, ইমপ্রুভমেন্ট আসছে কিনা বোঝা যায়। কাইজেন অ্যাপ্রোচ হচ্ছে আপনি রোজ একটু করে ইমপ্রুভ করেন, তাহলে দেখবেন যে একটা সার্টেন টাইম লাইনের পর আপনি ইমপ্রুভ করেছেন। তো দুইটা কি করা উচিত বললাম। তৃতীয় নাম্বার কি করা উচিত সেটা হচ্ছে যে আপনার রোড ম্যাপ বা গোল থাকতে হবে এবং সেটা টাইম বাউন্ড। আপনি 1 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান, 5 বছর পরে কোথায় দেখতে চান, 10 বছর পরে কোথায় দেখতে চান, এইটা যদি আপনার সামনে থাকে তাহলে আপনি আসলে আপনার লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না। সো আমাদের দেশের এটাই প্রবলেম, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি আমরা জানি না আমরা কোথায় চাকরি করব, আমরা যখন চাকরি করি আমরা জানি না এই চাকরি করে আমি আসলে কোথায় যাব। সেটা হতে পারে যে জব মার্কেটটা খুব ভোলেটাইল, আজকে আমি এখানে আছি, কিছুদিন পর আমাকে অন্যখানে দিচ্ছে, বাট প্রত্যেকের কিছু বেসিক স্কিল সেট আছে। মানে সক্রেটিসের সেই বিখ্যাত কথা নো দাই সেলফ, আমরা এইটাই ভুল করি, আমরা নিজেদেরকে চিনতেই পারি না, সময় দিয়ে নিজেকে। হ্যাঁ, আমি যখন বুয়েটে পড়ি তখন আমি আবিষ্কার করলাম যে আমি আসলে সেলসে ভালো। যখন আমি বইটা পড়ি, কেন সেলসে ভালো, তখন আমি একটা বই লিখলাম, একটা উপন্যাস বইমেলাতে প্রকাশ হলো 2004 সালে। ওই বইটা আমাকে পুশ সেল করতে হয়েছে, হলে হলে রুমে রুমে গিয়ে বই বিক্রি করতে হয়েছে। বইমেলায় পিছনে ব্যাগ নিয়ে আমি বইমেলার ক্যাম্পাসে ঘুরতাম, একটা পরিচিত লোক পাইছি, 100 টাকার বই আমি তাকে গচাই দিচ্ছি। তো 2004 সালে 100 টাকার কত দাম ছিল তখন? বুয়েট টু নিউ মার্কেট রিক্সা ভাড়া ছিল 5 টাকা। ওই আমলে 100 টাকা দামের একটা বই মানুষকে কাছে বিক্রি করেছি, 500 কপি বই বিক্রি করেছিলাম 1 বছরে। 500 কপি? হ্যাঁ, এবং বইমেলা চলাকালেই আমার মানে ধরেন 200-300 কপি বইমেলা চলাকালে বিক্রি হয়েছে। 300 কপি স্টিল এখনো 300 কপি বই বিক্রি হলে সেটাকে সাকসেসফুল প্রজেক্ট বলা হয়। ওই যে আমার বন্ধুরা প্লাস আমরা ব্যাপক মার্কেটিং ক্যাম্পেইন করেছি। ওই সময় আমি রিয়েলাইজ করলাম আমি সেলসে ভালো, এবং আমি রিয়েলাইজ করলাম যে আমি আসলে ইঞ্জিনিয়ারিং ভালো না। হ্যাঁ, আমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে আমার গ্রেড খারাপ আসতো। সো আমি যে সেলসে ভালো, এরপরে আমি চাকরি করলাম ইঞ্জিনিয়ারিং, বাট আমার মাথায় ছিল কি যে আমি একটু ম্যানেজমেন্ট লেভেলে যাব। সো সেইটাকে মাথায় রেখে কিন্তু আস্তে আস্তে দেখেন আমি সাইট কনস্ট্রাকশন থেকে সাইট ডিজাইনে গিয়ে শিখলাম প্রকিউরমেন্ট, সেখান থেকে চলে গেলাম বাংলা লিঙ্কে কস্ট কন্ট্রোলে, সেখান থেকে বাংলা লিঙ্কে সাপ্লাই চেইন। তখন বুঝলাম যে সাপ্লাই চেইন তো সেলস না। তারপরে আমি কনফিডেন্সে গেলাম সেলসে 2014 সালে। 14 সাল থেকে আমি কিন্তু শুধু সেলসই করছি, এবং এখনো আমি সেলস করছি। তখন আমি স্টিল প্রোডাক্ট সেল করতাম, স্টিলের টাওয়ার কনস্ট্রাকশন বিজনেস সেল করতাম, এখন আমি সিমেন্ট সেল করি। বাট আমার তখন থেকে ওই যে বুয়েটা পড়া থেকে আমার কিন্তু মনে হয়েছে যে আমি এই বসে বসে বিল্ডিং ডিজাইন, ব্রিজ ডিজাইন, রাস্তা ডিজাইন নট মাই কাপ অফ টি। আই উইল ডু সামথিং দ্যাট রিলেটস টু পাবলিক রিলেশনস বিকজ আই এম গুড অ্যাট ইট। ওই সক্রেটিসের কথাটা নো দ্যাই সেলফ, আমি বুঝেছি আমি কোনটায় ভালো, আমি সেটাকে মাথায় রেখে আমি এগিয়েছি। বললেন না যে রোড ম্যাপ, 1 বছর পর 5 বছর পরে, আমি যেটা বলছিলাম যে আমার মনে হয় যে ভিশন থাকলে মানুষ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়। এবং আপনি যেটা বলছিলেন যে বারবার হচ্ছে আপনি লক্ষ্যচ্যুত হয়ে যাচ্ছিলেন কিংবা ধৈর্য ছেড়ে দিচ্ছিলেন, ওই সময় যদি আপনার ভিশনটা ক্লিয়ার থাকতো যে আমি অ্যাকচুয়ালি কি করতে চাই এবং ওইটা করার জন্য আমার কি ছেড়ে দেওয়া উচিত না ধরে রাখা উচিত, তাহলে হয়তো বা জিনিসটা একটু অন্যরকম হতে পারত। তো ঠিক আছে ভাই, আমরা শেষ করব আজকে। আমাদের সময় দিয়েছেন এবং কষ্ট করে স্টুডিওতে এসেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শক আপনাদেরকে অনুরোধ করবো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনার চ্যানেলটা যত সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা যত বড় হবে, তখন আমরা আরো এই টাইপের হায়ার গেস্টদেরকে আমরা আমাদের স্টুডিওতে ইনভাইট করতে পারবো এবং আরো বেশি সংখ্যক মানুষের কাছে কিন্তু আমরা এই গল্পগুলো পৌঁছে দিতে পারবো। তবে আজকের যে এপিসোডটা আছে এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। আমি পার্সোনালি অনেক কিছু শিখেছি। আপনারা কে কি শিখলেন তারা আপনারা একটু কমেন্ট করে দিতে পারেন, যেন অন্যরাও হচ্ছে এখান থেকে কমেন্টস বক্স থেকেও লার্নিং নিতে পারেন। তাহলে শেষ করছি আজকে, দেখা হবে আপনাদের সাথে অন্য একটা পডকাস্টে। সবাই ভালো থাকবেন।